এবার তারা বাড়ি ফিরে এলো, কিন্তু পথটা তো বড় লম্বা এবং একঘেয়ে মনে হচ্ছে, একটু হাঁটতে ইচ্ছে করছে না। লিফ তো এখন ওর বাবা, তবে কেন ওকে কোলে নিচ্ছে না? অন্য সকলের বাবারা তো তাদের ছেলে মেয়েদের কত সময় কাঁধে করে নিয়ে যায়। বাবার কাঁধে চড়ে ছেলে মেয়েরা কতই না আনন্দ করে, আবার গর্বে বুক ভরে যায়। বাবার কাঁধে উঠলে পথের এদিক ওদিক সমস্ত কিছু সুন্দর স্পষ্ট দেখা যায়। তা সেই বলেই ফেললো, আমার পা ব্যথা করছে যে। মা বলল, আর একটুখানি পথ আছে, আমরা প্রায় এসে পড়েছি, এতটুকু পথ হাঁটতে পারবে। কিন্তু সেরিয়াজা করস্তেলিয়ফের সামনে গিয়ে তার হাতুটুতো জড়িয়ে ধরলো ওর ছোট্ট দুখানি হাত দিয়ে। মা ধমকে বলে উঠল, এত বড় ছেলে কোলে উঠতে চাও? ছি, কি লজ্জার কথা। করস্তেলিয়ফ কিন্তু তক্ষুনি দুহাত তুলে নিয়ে তার চওড়া কাঁধের উপর ওকে বসিয়ে দিল। নিজেকে কি উঁচু মনে হচ্ছে এবার, কিন্তু সে এতটুকুও ভয় পাচ্ছে না। একটা পুরানো শক্ত দেরাজ থেকে এক হ্যাচকা টানে যে এক মুহূর্ত সরিয়ে আনতে পারে, সে কি কখনো তাকে কাঁধ থেকে ফেলে দিবে? সে নির্ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে, আর রাস্তার এধারে ওধারে লোকের বাড়ির উঠানে, এমনকি বাড়ির ছাদে কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পাচ্ছে। ভারী মজার ব্যাপার। কিন্তু সারাটা পথ এভাবে কত কি মজার জিনিস দেখতে দেখতে সে তার মনের আনন্দে কাঁধে চড়ে চলেছে। তার বয়সে কত ছেলেরা হেঁটে যাচ্ছে, ওদের দেখে তার জন্য একটুও কষ্ট হচ্ছে না, তাও নয়, আবার অহংকারে বুকটা ভরে উঠছে। বাবার কাঁধে চড়ে, বাবার গলা চড়ে এমনই করে বাড়ি ফেরার মধ্যে কি মজাই না আছে, আজই যেন সে বুঝতে প্রথম পারল। সাইকেল কেনা হলো। রবিবার আবার সেই কাঁধে চড়ে সে সাইকেল কিনতে চলল। রবিবারটাও হঠাৎ যেন এসে গেল। সে এসেই পড়তেই সে আনন্দে উত্তেজনায় পাগল হয়ে উঠল। করস্তেলিয়ফকে প্রশ্ন করল, আজকের কথা মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে। অত বড় দরকারি কথা ভুলতে পারি নাকি? দু একটা হাতের কাজ ছেড়েই আমরা যাব। এই কাজের কথা একেবারেই কিন্তু বাজে। শুধু মায়ের সঙ্গে বসে বসে গল্প করা ছাড়া আর কোনো কাজই করবার নেই। আর এই কথা বা গল্প কেমন যেন একঘেয়ে আর বোকা বোকা। কিন্তু ওরা দুজনে এরকম কথা বলতেই বেশ ভালোবাসে, তা বোঝা যায়। কারণ ওরা কথা বলতে আরম্ভ করলে আর শেষ করতে চায় না। বিশেষ করে মা তো একই কথা বারবার বলবেই। কবার সেরিওজা ওদের দুজনের এপাশ ওপাশে নীরবে লক্ষ্য করেছে। ওরা দুজনে চুপি চুপি একটা কথা কেবলই বলে যাচ্ছে। সে শুধু অবাক হয়ে ভাবে, কখন ওরা ক্লান্ত হয়ে এরকম বকবকানি বন্ধ করবে। মা ফিস করে বলছে, তুমি এত দরদি, তোমার সমস্ত বুক দিয়ে সব কিছু বুঝতে পারো বলেই আমি এত সুখী হয়েছি। করস্তেলিয়ফ বলছে, সত্যি কথা বলতে কি, তোমাকে দেখবার আগে এসব বিষয় আমি অন্তর দিয়ে ঠিক বুঝতে পারিনি। কত জিনিসে বুঝতে পারতাম না আগে, কবে থেকে বুঝতে পারলাম বলো দেখি? ঠিকই বুঝতে পারছো তো? তারপর ওরা দুজনের হাত ধরলো। মা বলল, আমি ছিলাম ছোট, ভাবতাম খুব সুখে আছি, তারপরে মনে হতো দুঃখে একেবারে মারা যাব। আজ কিন্তু সেসব স্বপ্ন মনে হচ্ছে। করস্তেলিয়েভের দুই হাতের মধ্যে নিজের মুখখানি লুকিয়ে মা কেবলই একটা কথা বিড়বিড় করে বলে যাচ্ছে, আমি যেন মধুর একটা স্বপ্ন দেখেছিলাম, ঘুমের আবেশে, শুধু যেন একটা সুখ স্বপ্ন। তারপর যেন হঠাৎ সেই ঘুম ভেঙে জেগে দেখে তুমি রয়েছো আমার পাশে। করস্তেলিয়ফ মাকে কথা বলতে না দিয়ে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি। মা কিন্তু তার একটা কথাও বুঝতে পারছে না। বারবার কেবল বলছে, সত্যি বলছো? ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, সত্যি বাসো? মা যেন কি বারবার একই কথা বলছে। করস্তেলিয়ভই বা দিব্যি করে কিংবা ভয়ানক একটা শপথ করে কথা বলছে না কেন? তাহলেই তো মা অবিশ্বাস করতে পারে না। করস্তেলিয়ভ কোনো কথা না বলে মার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। শুধু বোধহয় তার কথা বলতে ইচ্ছে করছে না। মাও কেমন যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা দুজনের দিকে অমনি করে কতক্ষণ তাকিয়ে থাকবে। অনেকক্ষণ পর মা বলল, আমি তোমায় ভালোবাসি। এ যেন একটা খেলা, একই কথা কে কতবার বলতে পারে। সে ভাবতে লাগলো, ওরা কখন এসব একঘেয়ে বাজে কথা বন্ধ করবে। কিন্তু সে জানে, বড়রা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন তারা কোনোভাবেই বিরক্ত হতে চায় না। ওটা ওরা কিছুতেই সহ্যও করতে পারবে না। সে যদি এখন ওদের মাঝখানে গিয়ে দাঁড়ায়, তাহলে না জানি ওরা রেগে কী করবে। একপাশে চুপটি করে এমনইভাবে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে ফুঁস করে নিঃশ্বাস ফেলে সে যেন সেখানেই দাঁড়িয়ে আছে। সে কথাটা ওদের বুঝিয়ে দেওয়া ছাড়া আর কিছুই সে করতে পারে না। কিন্তু আর কিছুক্ষণ পর তার কষ্টের শেষ হলো মনে হয়। করস্তেলিয়ফ শেষ পর্যন্ত মাকে বলল, আমাকে 1 ঘন্টার জন্য একটু বাইরে যেতে দাও মারিয়াসা। সেরিওজা আর আমি একটা জরুরি কাজে যাচ্ছি। তারপর করস্তেলিয়ভের কাঁধে চড়ে ভালো করে চারদিক তাকাবার আগেই সে খেলনার দোকানে পৌঁছে গেল। করস্তেলিয়ভের পা দুটো কি লম্বা আর কি তাড়াতাড়িই না চলে, আশ্চর্য। দোকানের দরজায় পৌঁছে করস্তেলিয়ভ তাকে কাঁধ থেকে নামিয়ে দিয়ে দুজনে ভেতরে ঢুকলো।
কত রকমারি সুন্দর সুন্দর খেলনা চারদিক, ফোলা ফোলা গালের ওই যে একটা ডল পুতুল, আর চারদিকে তাকিয়ে হাসছে যেন। ওটার ছোট পা দুখানিতে আবার চামড়ার জুতোও পরানো হয়েছে, যে একটা লাল রঙের ড্রামের উপর নীল ভালুকের গোটা একটা পরিবার আরামে বসে আছে। একটা পাইনিয়র শিঙা সোনার মতো ঝিকমিক করছে। আরও কত কী খেলনা ছড়ানো রয়েছে এদিক ওদিক। কোন দিকে তাকাবে, কোনটা দেখবে, আশায় আনন্দে সে দিশেহারা হয়ে উঠল। ভেতর থেকে একটা বাজনার সুর ভেসে আসছে। উকি মেরে দেখে একটা লোক একটা অ্যাক্টিয়ান খেয়াল মতো খুশি প্যাপ করে টানছে আর বন্ধ করছে। ওটার ভিতরে থেকে কান্নার মতো যন্ত্রণার সুর বেজে উঠছে শুধু, তারপরে আবার থেমে যাচ্ছে। এবার মিষ্টি গানের হালকা সুর শুনতে পেল সে। রবিবারের পোশাক পরা কতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। কাউন্টারের ওপাশে এক বুড়ো দোকানি দাঁড়িয়ে আছে। করস্তালিয়ফকে তিনি জিজ্ঞেস করলেন, কি দেখবেন? এই বাচ্চার জন্য একটা সাইকেল দেখান। লোকটা ঝুঁকে পড়ে সেরিওজাকে এক পলক দেখে নিয়ে বলল, 3 চাকার সাইকেল তো? সেরিওজা তখনই কাপা গলায় বলে উঠল, না না না, 3 চাকার সাইকেল আমি নেব না। লোকটা এবার হাঁক দিল, ভারিয়া, কিন্তু কেউ এলো না। আবার বুড়োটা তার কথা ভুলে গিয়ে ওই লোকগুলোর কাছে গিয়ে এটা ওটা কি করতে লাগলো। মিষ্টি মজার গানের সুর বন্ধ হয়ে গেছে, তার বদলে কেমন একটা দুঃখের গান বাজতে লাগলো। এ কি, ওরা কেন এখানে এসেছে সে কথা নিঃশেষে ভুলে গিয়ে করস্তেলিয়ভ যে লোকগুলোর কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। ওরা সবাই এক মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে কে জানে। সেরিওজা এবার অধৈর্য হয়ে করস্তেলিয়ভের জ্যাকেট ধরে টান দিল। সে যেন ঘুম থেকে জেগে উঠল। তারপরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি সুন্দর গান। সেরিওজা চেঁচিয়ে উঠল, আমাদের সাইকেল দেবে নাকি? বুড়ো আবার চিৎকার করল, ভারিয়া। এবার তাহলে ভারিয়া নামে লোকটার উপরেই নির্ভর করেছে সে সাইকেল পাবে কিনা। যাক, শেষ পর্যন্ত কাউন্টারের পেছনে তাকের পাশে ছোট্ট দরজাটিতে একটি মেয়ে ঢুকলো। বোঝা গেল ওর নামই ভারিয়া। ভারিয়া একটা পাউরুটি চিবোতে চিবোতে এগিয়ে এলো। বুড়ো সেরিওজাকে দেখিয়ে এবার বলল, গুদাম ঘর থেকে এই ভদ্রলোকটির জন্য একটা সাইকেল নিয়ে এসো তো। হ্যাঁ, ওকে বাচ্চা ছেলে না বলে এরকম ভদ্রলোক বলাটাই তো সত্যিকারের ভদ্রতা। গুদাম ঘরটা মনে হচ্ছে পৃথিবীর অপর প্রান্তে। ভারিয়া যে গেল আর আসারই নাম নেই। বাজনাটা নিয়ে টুংটাং করছিল যে লোকটা, তার ওটা কেনা হয়ে গেল। করস্তেলিয়ভ এটা গ্রামোফোন কিনলো। গ্রামোফোন যন্ত্রটা কি অদ্ভুত, একটা বাক্সের ওপর কালো একটা প্লেটের ওপর কি বসিয়ে দিলেই প্লেটটা ঘুরতে ঘুরতে খুশি মতো মজার বা দুঃখের যে কোনো একটা গান বাজতে শুরু করে যাবে। কাউন্টারের অপর ওরকম একটা বাক্সে এতক্ষণ গানটা বাজতেছিল। করস্তেলিয়ভ কাঁধ কোচে মোড়ানো এক গাদা প্লেটের ওপরে এই জিনিসগুলো কিনলো। বাক্স ছুঁচের মতো পিন নাকি ওগুলো তাও কিনলো। সেরিওজার দিকে তাকিয়ে একটু হেসে বলল, তোমার মার জন্য এই উপহারটি কিনলাম। সবাই বুড়োর দিকে হাঁ করে তাকিয়ে কেমন করে সে জিনিসগুলো সব বেঁধে ছেড়ে দিচ্ছে। তারপর ভারিয়া যেন পৃথিবীর অপর প্রান্ত থেকে সাইকেল নিয়ে এসে হাজির হলো। স্পোক, বেল, দুটো হাতল, পাদানি, বসবার জন্য চামড়ার গদি আর একটা ছোট লাল আলোও আছে তাতে। সাইকেলটার পেছনে হলদে রঙের টিনের প্লেটের ওপর একটা নম্বর লেখা রয়েছে। বুড়ো এবার সাইকেলটা হাতে নিয়ে বলতে শুরু করলো, দেখুন জিনিসটা কি চমৎকার, এমন জিনিস আর অন্য জায়গায় পাবেন না। এই যে সামনের ঝাঁকাটা ঘোরান, ঘন্টিটা বাজান, পাদানিতে চাপ দেন, দেখুন, ভালোভাবে দেখুন না সব। সত্যি জিনিসটা খুব সুন্দর আর মজবুত, ব্যবহার করলেই বুঝতে পারবেন, জীবনভর আমাকে ধন্যবাদ জানাবেন। করস্তেলিয়ভ সাইকেলটা হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। সেরিওজা অবাক বিস্ময়ে শুধু হাঁ করে দেখছে আর ভাবছে, এই অপূর্ব সুন্দর জিনিসটা তাহলে ওর জন্যই কেনা হলো। এই জন্য ঠিক বিশ্বাস করা যায় না। তারপর সে সেই সাইকেলে চেপেই বাড়ি ফিরল, অর্থাৎ চামড়ার নরম গদিতে বসে ছোট 2 হাতে হাতল দুটি আঁকড়ে ধরে বেয়ারা পাদানিতে পা দেবার অপ্রাণ চেষ্টা করে সে খুশি মনে সাইকেলের ওপর বসে আছে। করস্তেলিয়ভ প্রায় কুজো হয়ে সাইকেল শুদ্ধ করে ওকে টেনে নিয়ে চলছে। বাড়ির দরজা পর্যন্ত ওকে টেনে নিয়ে এসে সাইকেলের বেঞ্চের গায়ে হেলাম দিয়ে দাঁড় করিয়ে বলল, এবার নিজে নিজে চড়বার চেষ্টা করো, আমি তো খেমে গিয়েছি। করস্তেলিয়ভ এবার বাড়ির ভেতরে ঢুকে গেল। জ্যাঙ্কা, লিদা আর সুরিক ওদিক থেকে সেরিওজাকে দেখতে পেয়েই দৌড়ে এলো। সেরিওজা ওদের দিকে তাকিয়ে গর্বভরা সুরে বলল, এবার আমি এর মধ্যেই এটা চালাতে শিখে গেছি। সরে যাও তোমরা, না হয় চাপা দেবো কিন্তু। সেরিওজা সাইকেলটায় চেপে একটু চালাবার চেষ্টা করতেই ধপাস করে মাটিতে পড়ে গেল। ওহ বলেই সে তাড়াতাড়ি গা ছাড়া দিয়ে উঠে পড়ে হাসতে চেষ্টা করলো, যেন এতে ওর কিছুই হয়নি। কৈফিয়তের ভঙ্গিতে বলল, হাতলটা উল্টো দিকে ঘুরিয়েছি কিনা তাই এমন হলো।
আর পাদানিতে পা দেওয়া তো মুশকিল। জ্যাঙ্কা উপদেশ দিল, জুতো খুলে ফেলো, খালি পায়ে বেশ সুবিধে হবে, তাহলে পায়ের আঙ্গুল দিয়ে পাদানি চেপে ধরতে পারবে। দেখি আমি একটু চড়ি। শক্ত করে ধরে রাখো দেখি। আরও শক্ত করে। জ্যাঙ্কা এবার সাইকেলের ওপর উঠে বসলো। সবাই মিলে সাইকেলটাকে শক্ত করে আঁকড়ে ধরলেও জ্যাঙ্কা ওটা চালাতে চেষ্টা করতেই শুধু একা নয়, সেরিওজোকে নিয়েও আছাড় খেলো। লিডা এবার চেঁচিয়ে উঠলো, এবার আমি চড়বো। শরিক বলল, না 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 না, আমি। জ্যাঙ্কা গা ছাড়তে ছাড়তে বলল, এখনটাই কি ধুলো, তাই এখানে চালানো যাবে না। এসো আমরা ভাস্কার গলিতে গিয়ে খেলি। ভাস্কার বাগানের পেছনে একটুখানি খালি সবুজ জমি, তারই গায়ে একটা কানাগলিকে ওরা বলতো ভাস্কার গলি। তার একদিকে উঁচু বেড়া দেওয়া কাঠের গুদাম, নরম সবুজ ঘাসে মনে হয় জায়গাটা বেশ সুন্দর গলিচা বিছানো। খেলাধুলার পক্ষে জায়গাটা ভারী চমৎকার, কারণ বড়রা কেউ এখানে বিরক্ত করে না। তিমুখিনের বাড়ির সীমানার বেড়া পর্যন্ত এসে জায়গাটা শেষ হয়ে গেছে। ভাস্কার মা এবং শরিকের মা দুজনই তাদের বেড়া ডিঙিয়ে গোবর, মাটি, নোংরা সমস্ত কিছু এদিকটায় ফেললেও জায়গাটার মালিকানা সত্ত্ব নিয়ে তারা কেউ কখনো বাদানুবাদ করেনি। সবাই এক বাক্যে মেনে নিয়েছে এটা ভাস্কারই গলি। জ্যাঙ্কা, লিডা, শরিক সবাই মিলে সাইকেলটাকে টানতে টানতে ভাস্কার গলিতে নিয়ে চললো। সেরিওজা ওদের পেছন পেছন ছুটতে চললো। চলতে চলতে তাদের মধ্যে কে আগে সাইকেলটা নিয়ে খেলবে তা নিয়ে তুমুল তর্ক শুরু হলো। জ্যাঙ্কা বলল যে ওদের মধ্যে যে সবচেয়ে বয়সে বড় তারই আগে শিখবার অধিকার। তারপর লিডা, তারপর শরিক, সর্বশেষে সেরিওজাকে দিল চড়তে। কিন্তু একটু পরে জ্যাঙ্কা চেঁচিয়ে উঠল, আবার নাও হয়েছে, এবার আমার পালা। এত তাড়াতাড়ি সাইকেলটা ছেড়ে দিতে সেরিওজার মন চায় না। ছোট্ট ছোট্ট পা দিয়ে সে সাইকেলটাকে জড়িয়ে ধরে বলল, না 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 না, আমি আরও একটু চড়বো, এটা তো আমার সাইকেল। শরিক তখনই বলে উঠল, কি ছোট লোক। লিডা বিশ্রী মুখভঙ্গি করে তোকে ভ্যাংচাতে লাগলো, কি কিপটে বাবা, কি ছোট লোক, কৃপণ, নিজের জিনিস আঁকড়ে ছোট লোক কি, ছি, লজ্জাও হয় না। আর একটি কথাও না বলে সেরিওজা সাইকেলটি ছেড়ে দিল। তারপর তিমুখিনের বাড়ির বেড়ার সামনে দিয়ে ওদের দিকে পেছন ফিরে কাঁদতে লাগলো। সে এখন সমস্ত প্রাণ মন দিয়ে সাইকেলটাকে নিজের করে পেতে চাইছে। আর ওরা বয়সে বড় বলে ওদের গায়ের জোর তার চেয়ে বেশি বলে তারা আমলই দিতে চাইছে না। এটা কিন্তু ভারী অন্যায়। তাই সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু ওরা কেউ তার দিকে একবারও ফিরে তাকালো না। ওদের মাতামাতি চিৎকার আর সাইকেলটার ঝনঝনানি শব্দ সে ভীষণ ফিরেও শুনতে পাচ্ছে। কেউ তাকে ডাকলো না, বলল না, এবার তো তোমার পালা, এসো। ওদের তৃতীয় পালা চলছে এবার, আর সে কেঁদেই চলছে। এমন সময় ভাস্কা বেড়ার ওদিক থেকে দেখা দিল। কোমর পর্যন্ত খালি গা, বড় ট্রাউজার পরা, আঁটোসাঁটো করে কোমরে বেল্ট বাঁধা, টুপি মাথায় ভাস্কাকে বেশ চটপটে দেখাচ্ছে। এদিকে এক পলক তাকাতেই ও ব্যাপারটা যেন এক মুহূর্তে বুঝে নিল। তারপর চিৎকার করে বলল, এই কী করছো তোমরা? এটা তোমাদের সাইকেল নাকি ওর? সেরিওজা, এদিকে এসো। ভাস্কা বেড়া ডিঙিয়ে এদিকটায় এসে ওদের হাত থেকে সাইকেলটা তখনই ছিনিয়ে নিয়ে জ্যাঙ্কা, লিডা, শরিক কথাটি না বলে একপাশে সরে গেল। সেরিওজা দুই হাতে চোখ কচলাতে কচলাতে এদিকে এগিয়ে এলো। এবার লিডা গোমরা মুখে বলল, তোমরা দুটিতেই বড় ছোট লোক। ভাস্কা ধমকে উঠল, আর তুমি স্বার্থপর পাজি। আরও কি গালাগালি দিয়ে শেষে বলল, সবার ছোট যে তাকেই আগে শিখতে দিতে হয়, তাও জানো না বুঝি? এসো সেরিওজা, এসো তো। সেরিওজা এবার সাইকেলটায় চড়ে বসলো। লিডা ছাড়া আর সবাই ওকে শিখতে সাহায্য করলো। লিডা ঘাসের উপর লেপ্টে বসে এক মনে ঘাসফুল ছিঁড়ে ছিঁড়ে মালা গাঁথতে লাগলো, যেন এই সাইকেলটা চড়ার থেকে এতেই বেশি আনন্দ। তারপর কিছুক্ষণ পর ভাস্কা বলল, এখন আমি চড়বো, কেমন? সেরিওজা খুশি মনেই সাইকেলটা ছেড়ে দিল। ভাস্কার জন্য সে সব কিছু ছাড়তে পারে। তারপর আবার সে চলল। এখন সে একা একা চড়তে বেশ শিখে গেছে। মাটিতে না পড়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরল, এদিক ওদিক হেলে দুলে পড়ি করে শেষ পর্যন্ত না পড়ে সে খানিকটা চড়তে শিখল। ওর পা চাকার মধ্যে ঢুকে যাওয়ার 4টে স্পোক খুলে এলো। কিন্তু হলে কি হবে, সাইকেলটা এত চমৎকার যে তবুও সেটা চলছে। এবার অন্য ছেলেদের জন্য সেরিওজার কষ্ট হলো, ওরাও চড়ুক,
আমি আবার না হয় চড়বো বলে ওদের হাতে সাইকেলটা দিয়ে দিল। কিছুক্ষণ পর মাসি বাগানে কী কাজে এসে কান্নার শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখে সেরিওজা ভেউ ভেউ করে কাঁদছে। একটু এগিয়ে এসে দেখে একটা বিশ্রী শোভাযাত্রা এদিকেই আসছে। প্রথমে সেরিওজা হাতলটি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে আসছে, তারপর ভাস্কা সাইকেলের কাটামোটা হাতে নিয়ে, তার পেছনে জ্যাঙ্কার দুকাতে দুটো চাকা ঝুলছে, লিডার হাতে ঘণ্টিটা, আর শরিক সবার শেষে একটা বালতিন স্পোক হাতে নিয়ে চলছে। মাসি বলে উঠল, কী সর্বনাশ! শরিক বলল, আমরা কিছু করিনি, কিন্তু ও নিজে এই কাণ্ডটা করেছে। চাকার মধ্যে ওর পাল্প ঢুকে গিয়েছিল কি না। করস্থলীয় এতক্ষণে বাইরে এসে দেখতে পেল ব্যাপারটা কি। তারপর বলল, বাহ, জিনিসটার তো বেশ সদ্ব্যবহার করেছ। সেরিওজা এবার চিৎকার করে কেঁদে উঠল। করস্তেলিওভ ওর কাছে এসে বলল, না না, কেঁদো না, ওটা সারিয়ে আনবো, দেখো, কারখানায় নিয়ে গেলে ওরা আবার ওটাকে একেবারে নতুন করে দেবে। কিন্তু সেরিওজা মাথা নিচু করে মাসির ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। করস্তেলিওভ ও কথা শুধু তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছে। ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগিয়ে দিলে কি আর ওটা আগের মতো সুন্দর চকচকে সাইকেল হবে? কেউ ওটাতে আর চড়তে পারবে না। সে কি আর এটা বোঝে না? তাকে শুধু শুধু ভাওতা দেওয়া হচ্ছে কেন? আবার নরম গতিতে বসে ঘন্টি বাজিয়ে ওটাকে আর সে চালাতে পারবে না কোনো দিন। সোনালি রোদ ওটার চাকায় ঝকঝক স্পোকগুলোর গায়ে পড়ে আবার ছিকছিক করে উঠবে কোনো দিন। অসম্ভব, একেবারে গিয়েছে ওটা। সারাটা দিন সেরিওজা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে গোমরা হয়ে রইল। করস্তালিওভ ওরই জন্য গ্রামোফোনটা বাজাতে আরম্ভ করলেও সে তাতেও একটু আনন্দ পেল না, একটু হাসলও না। কত মজার মজার হাসির গান পাড়াই সবাই এক মনে শুনল, কিন্তু তার কিছুতেই ভালো লাগছে না। নিজের দুঃখের ভাবনা ভাবতে ভাবতে সে সারাটা দিন মন মরা হয়ে রইল। কিন্তু তারপর কি হলো বলো দেখি? সাইকেলটাকে কয়েকদিনের মধ্যেই সারিয়ে আনা হলো। করস্তেলিওভ তাহলে বাড়িয়ে বলেনি। সে ওটাকে ফার্মে নিয়ে গিয়ে মিস্ত্রি দিয়ে সুন্দর করে সারিয়ে নিয়ে এলো। মিস্ত্রি বলে দিল, বড়রা যেন আর না চড়ে, তাহলে কিন্তু আবার সেই কাণ্ড হবে। ভাস্কা আর জেঙ্কা এ কথা শুনলো। তারপর থেকে শুধু সেরিওজা আর শরিক মজা করে চড়তে লাগলো। বড়রা কেউ ধারে কাছে না থাকলেও লিডাও কখনো কখনো চড়ে বসতো। তা লিডা তো রোগা আর হালকা, তাই ও চড়লে বেশি একটা ক্ষতি হবে না। তাই সেরিওজা ওকে খুশি মনেই চড়তে দিত। কিছুদিনের মধ্যেই সেরিওজা সাইকেল চালানোর পাকা ওস্তাদ হয়ে উঠল। দুহাত বুকে গুটিয়েও ঢালু রাস্তায় সে বেশ চালাতে পারত। কিন্তু কি আশ্চর্য, সেই প্রথম দিনটির মতো যেন আর সেই রোমাঞ্চকর মজা নেই এতে। তারপর একদিন সাইকেল চলতে আর ভালো লাগলো না। রান্নাঘরের এক কোণে লাল আলো আর রূপোই ঝকঝকে ঘণ্টিটা বুকে নিয়ে মজবুত সুন্দর সাইকেলটা দাঁড়িয়ে রইল দিনের পর দিন। সেরিওজা পায়ে হেঁটেই এদিক ওদিক ঘোরাফেরা শুরু করলো। আবার সাইকেলটার কথা যেন ভুলেই যেতে লাগলো, আর ওটাকে আগের দিনের মতো ভালো লাগে না। করস্তেলিওভ আর অন্যরা, বড়রা কিন্তু মাঝে মাঝে বড় আজে বাজে কথা বলে। এই ধারণা সেরিওজা একদিন ওর চায়ের কাপ উল্টে ফেললো। মাসি বকাবকি শুরু করলো, কি তরবরে ছেলে, তোমার জন্য ধোয়া কাচা করতে করতে মরলাম বাবু, এখনই কি ছোটটি আছো নাকি তুমি? সেরিওজার মতে এসব কথা একেবারেই নিরর্থক আর অকারণ। এসব কথা সে 100 বার শুনেছে, আর কত শুনতে ভালো লাগে। তাছাড়া চায়ের কাপ উল্টে ফেললেই সে বুঝতে পেরেছে কাজটা মোটেও ভালো হয়নি, আর সেজন্য তখনই তার মন খারাপও হয়েছে। লজ্জিত হয়ে সে কেবল ভাবছে অন্যরা দেখবার আগেই মাসি টেবিল ক্লথটা তাড়াতাড়ি সরিয়ে ফেলছে না কেন। কিন্তু মাসি বক বক করেই চলছে। তুমি একবার ভেবেও দেখো না যে টেবিল ক্লথটা কেউ কষ্ট করে কাচে, ধুই, ইস্ত্রি করে, আবার এসব কাজে কি কষ্টই না করতে হয়। আমি ইচ্ছে করে ফেলিনি, কাপটা কেমন পিছলে পড়ে গেল যে। সেরিওজা একবার বলে ফেললো। মাসি আর কথায় কান না দিয়ে বলতেই থাকে, জানো, টেবিল ক্লথটা পুরনো হয়ে গেছে। রিফুর উপরে রিফু করেছি ওটাকে, একদিন সারা দুপুর বসে রিফু করেছি, যেন নতুন টেবিল ক্লথের ওপরেই কাপ উল্টে ফেলতে ভালো হতো। মাসি আবার বলছে, ইচ্ছে করে ফেলোনি বলেই তো মনে হচ্ছে, ইচ্ছে করে ফেললে মজাটা টের পেতে। হ্যাঁ, সিরিয়াসলি যদি কোনো বাসনপত্র কখনো ভেঙে ফেলে তাহলে ঠিক এমনই কথা শুনতে হয় ওকে। ওরা নিজেরা গ্লাস বা প্লেট ভাঙলে তাতে কোনো দোষ হয় না কিন্তু। আর মায়ের কথাগুলো তো কি অদ্ভুত, কোনো কথা বলতে গেলেই মা তাকে কথার আগে দয়া করে কথাটা বলতে বলে। এই শব্দটার কোনো অর্থ আছে নাকি? মা বলবে, এ কথাটার অর্থ তুমি ভদ্রভাবে কিছু চাইছো। আমার কাছে যদি একটা পেন্সিল চাও তাহলে তোমাকে দয়া করে কথাটা বলতেই হবে। ওটা বললে বুঝবো তুমি আমাকে অনুরোধ করছো, আর এটাই সত্যিকারের ভদ্রতা, বুঝলে? কিন্তু আমি যদি শুধু পেন্সিলটা চাই তাহলে কি তুমি বুঝতে পারবে না? সেরিওজা আবার প্রশ্ন করলো।
আমাকে একটা পেন্সিল দাও, শুধু এ কথা বলতে নেই, লোকে তাহলে অসভ্য বলবে। দয়া করে আমাকে একটা পেন্সিল দাও, দেখো তো কথাটা কত মিষ্টি আর সুন্দর শোনাচ্ছে। আর এমন করে বললে আমিও খুশি হয়ে তোমাকে পেন্সিলটা দিয়ে দেবো, বুঝলে? আর আমি যদি ও কথা না বলি তাহলে কি পেন্সিলটা দিতে তোমার কষ্ট হবে? দেবই না পেন্সিলটা? আচ্ছা, তাহলে এখন থেকে ও মায়ের মতোই না হয় সব কথার আগে অদ্ভুত অনর্থক এই কথাটা বলবে। ওদের ধারণা বড্ড অদ্ভুত, কিন্তু ওরা বড় তাই বাচ্চাদের ওরা শাসন করবেই। পেন্সিল দেওয়া না দেওয়া ওদের ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু করস্থলীয়ভের কথা আলাদা। সে এসব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামায় না। সেরিও যে দয়া করে কথা বললো কি বললো না এসব ব্যাপার নিয়ে কখনো সে কিছু বলেনি। ঘরের এক কোণে বসে সে এক মনে খেলা করে করস্থলীয় তখন কখনো তাকে বিরক্ত করবে না, বা অন্যদের মতো এদিকে এসো একটা চুমু খাবো এমন ধরনের বোকা বোকা কোনো কথা বলবে না। কিন্তু লুকিয়ানিস কাছ থেকে ফিরে এলে ওকে একটা কথা বলবে, তা সে তখন খেলা করুক নাই করুক। তারপর তার খোঁচা খোঁচা দাড়ি খসে দিয়ে ওকে চুমু খাবে, আর হয়তো একটা চকলেট বা আপেল দেবে। এটা অবশ্য খুবই ভালো, কিন্তু এক মনে খেলা করবার সময় এভাবে গোলমাল করাটা ওর একদম ভালো লাগে না। আপেল তো সে অন্য সময়ও খেতে পারে। করস্থেলিওভের কাছে সারাটা দিন কত রকম লোক আসছে যাচ্ছে। তলিয়া কাকু তো প্রায় রোজই আসে। কাকু দেখতে ভারী সুন্দর আর বয়সও অল্প। লম্বা লম্বা চোখের পাতাগুলো কি কালো কুচকুচে, দাঁতগুলো সাদা ধবধবে এবং হাসিটা কি মিষ্টি। সেরিওজা ওর দিকে অবাক বিস্ময় শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ কাকু নাকি আবার কবিতাও লিখতে পারে। ওকে কবিতা আবৃত্তি করতে বললেই প্রথমে লজ্জিতভাবে মাথা নাড়বে, একটু পরেই একপাশে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি শুরু করবে। সব রকম কবিতায়ও লিখতে পারে, যুদ্ধ, শান্তি, যৌথ খামার, নাৎসি, বসন্তকার, রকমারি সমস্ত বিষয় নিয়ে ও কবিতা লেখে। নীল নয়না কোনো মেয়ের কথাও ও কবিতায় লেখে, যার জন্য ওনাকে আজীবন ধরে প্রতীক্ষা করছে। কিন্তু কই, তবুও তো সেই মেয়েটি আজ অবধি দেখা নেই। কবিতাগুলো কি সত্যি সুন্দর আর অপূর্ব, ঠিক যেন বইয়ের কবিতার মতনই সুরেলা আর মধুর। কবিতা আবৃত্তি করবার আগে তলিয়া কাকু তার কালো কোকড়া চুলের গুচ্ছ কপাল থেকে একপাশে সরিয়ে নিয়ে একটুখানি কেশে ছাদের কার্নিশের দিকে চোখ তুলে গম্ভীর সুরে কবিতা আবৃত্তি করতে আরম্ভ করবে। সবাই ওকে ওই কবিতার জন্য অকুণ্ঠ প্রশংসা করবে, আর মা ওকে এক কাপ চা তৈরি করে দেবে। তারপর সবাই মিলে চা খেতে অসুস্থ গরুর কথা আলোচনা করবে হয়তো। ইয়ানসি বেরেক রাষ্ট্রীয় খামারের গরুগুলোর অসুখ করলে তলিয়া কাকুই তাদের চিকিৎসা করে আবার সুস্থ সবল করে তোলেন। কিন্তু সবাই তো আর কাকুর মতো সুন্দর ভালো নয়। যেমন ধরো না পেতিয়া কাকার কথা, সেরিওজা তো সবসময় তাকে এড়িয়েই চলতে চায়। লোকটা দেখতে কি বিশ্রী, আর মাথাটা তো একেবারে সেলুল এদের চকচকে বলের মতো, একদম ন্যাড়া, হাসবেও কি বিশ্রীভাবে, হি হি হি। একদিন সে মায়ের পাশে বারান্দায় এসে বসেছে। করস্থেলিওভও কোথায় বেরিয়েছে, এমন সময় পেতিয়া কাকু এসে তাকে ডেকে সুন্দর কাগজে মোড়ানো একটা বড় সড়ো চকলেট হাতে দিল। সেরিওজা ভদ্রভাবে ধন্যবাদ বলে মোড়কটা খুলে দেখে ভেতরে চকলেট কিছুই নেই। পেতিয়া কাকা এভাবে তাকে ঠকালো, আর নিজেও এত আশা করে ঠকলো। সে লজ্জায় অপমানে দুঃখে এতটুকু হয়ে গেল। মায়ের দিকে তাকিয়েই মা দেখে মাও লজ্জা পেয়েছে। পেতিয়া কাকা হাসছে। এবার সেরিওজা একটুও না রেগে গম্ভীরভাবে বলে বসলো, পেতিয়া কাকা তুমি খুব বোকা। মাও নিশ্চয়ই তাই ভেবেছে, কিন্তু মা তখনই চেঁচিয়ে বলল, কী বললে? এক্ষুনি ক্ষমা চাও কাকার কাছে। সেরিওজা মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মা আবার বলল, শুনতে পাচ্ছ না নাকি কি বললাম? এবারও সে কোনো উত্তর দিল না। মা তার হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে গেল, তারপর বলল, আমার কাছে আসবে না তুমি, বুঝলে? এমন অবাধ্য দুষ্ট ছেলের সঙ্গে আমি আর কথা বলতে চাই না। তারপরে মা খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, যদি সে ক্ষমা চাইয়ে আসায়। কিন্তু ঠোঁট চেপে অনেক কষ্টে কান্না রোধ করে সে কালো মুখ করে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। সে কোনো অন্যায় করেছে বলে ভাবছে না, তাহলে কেন ক্ষমা চাইবে? যা সত্যি ভেবেছে তাই সে বলেছে শুধু। মা এবার চলে গেল। এক দু পা করে সে মাসির ঘরে খেলনাগুলো আনমনে নাড়াচাড়া করতে করতে ব্যাপারটা ভুলে যাবার চেষ্টা করলো। তার ছোট হাত দুখানির আঙুলগুলো অভিমানের রাগে কাঁপছে থরথর করে। পুরানো তাস থেকে কাটা ছবিগুলো উদাস মনে নাড়তে নাড়তে সে হঠাৎ ইস্কাপনের কালো বিপিটার মাথা পটাশ করে ছিঁড়ে ফেলল। মা যেন ওই পাজি পেতিয়া কাকার পক্ষ টেনে কথা বলে। এই তো মা এখনও ওরই সঙ্গে কথা বলছে, হাসছে, কিন্তু শুধু শুধু তার সঙ্গেই আড়ি নিয়ে গেল। সন্ধ্যাবেলায় সে শুনতে পেল মা করস্থেলিওভকে সমস্ত ঘটনা বলছেন। তিনি বললেন, ও ঠিকই করেছে, একে আমি সত্যিকারেরই সমালোচনা বলবো। মা আপত্তিকর সুরে বললেন, কিন্তু তাহলে একটা বাচ্চা গুরুজনদের সম্পর্কে সমালোচনা করবে?
তাহলে ওদের শিক্ষা দেবো কী করে? ছোটরা সম্মান দেখাবে না, কিন্তু এই গাধাটা ও কিসের জন্য সম্মান দেখাবে বলো তো? নিশ্চয়ই দেখাবে, বড়রা বোকা বা গাধা এ কথাটাই ওর কেন মনে হওয়া উচিত বলো তো? আমার মতে যদি সাধারণ বিচার বুদ্ধি বিবেচনার কথা বলো, তাহলে কিন্তু আমাদের সেরিয়জা এখনোই পিউতর ইলিসের চেয়ে বড় হয়ে উঠেছে। আমার তো তাই ধারণা। আর তাছাড়া শিক্ষাদানের এমন কোনো বাগধারা নিয়ম নীতি নেই যার জন্য সত্যিকারের গাধাকে কোনো ছোট্ট ছেলে গাধা বলে ডাকতে পারবে না। আর তা ভাবতেই তাকে একটা কঠিন শাস্তি দিতে হবে। ওদের সব কথা সেরিয়জা ঠিক বুঝতে না পারলেও এ কথা ঠিকই বুঝতে পারলো যে পেতিয়া কাকাকে গাধা বলায় করস্তেলিয়ভ খুশি হয়েছে। সত্যি করস্তেলিয়ভের কাছে সে কীর্তিকর থাকবে। সত্যি কথা বলতে কি, করস্তেলিয়ভ বেশ ভালো মানুষ। এতদিন সে ওদের সঙ্গে না থেকে দিদিমা বা বড় দিদির সঙ্গে থাকতো, আর মাঝে ওদের এখানে শুধু বেড়াতে আসতো। এ কথা যেন আজ আর ভাবাই যায় না। সেরিওড্রেসের নদীরে স্নান করতে নিয়ে যায়, সাঁতার শেখায়। মা তো ভয়ে অস্থির, সেরিওজা বুঝি ডুবে মরে। কিন্তু করস্তেলিয়ভ মায়ের কথায় কান না দিয়ে শুধু হাসে। সেরিওজা খাটের দুধারে রেলিং উঠিয়ে দেওয়ার চেষ্টা করলো। মা আপত্তি করে বলল সে নাকি তাহলে রাত্রিতে মেঝেই গড়িয়ে পড়ে যাবে আর ব্যথা পাবে। কিন্তু করস্তেলিয়ভ দৃঢ় স্বরে বলল, ধরো আমরা ট্রেনে কোথাও যাচ্ছি। তখন সে ওপরের বার্থে শুলো। তাহলে বড়দের মতো শুতে অভ্যাস করতে হবে না বুঝি? তাই এখন সকাল বিকেল ওকে খাটের রেলিং টপকে বিছানায় যেতে আসতে হয় না। বড়দের মতোই খোলা বিছানায় মজা করে ঘুমায়। একবার অবশ্য সে নাকি রাত্রিবেলা বিছানা থেকে ধূপ করে মেঝেই পড়ে গিয়েছিল। শব্দ শুনতে পেয়ে ওরা তাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। সকালবেলা সে কথা বললে সে অবাক হয়ে ভাবল, ওর তো কই কিছুই মনে পড়ছে না, শরীরে কোথায় এতটুকুও ব্যথা লাগেনি, তাহলে খোলা খাটে শোয়ার কি আপত্তি আছে? একদিন উঠোনে সে আছাড় খেলো, হাঁটুর চামড়া ছিঁড়ে গিয়ে অনেকটা রক্তও ঝরল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল মাসি, ব্যস্ত হয়ে উঠল ব্যান্ডেজের জন্য। কিন্তু করস্তেলিয়ভ বলল, কেঁদো না সোনা, ছি, কাঁদতে নেই, এসব ঠিক হয়ে যাবে। ধরো তুমি একজন সৈন্য, যুদ্ধে আহত হয়েছ, কি করবে তখন? কাঁদবে? সেরিয়াজা প্রশ্ন করলো। তোমার কেটে গেলে তুমি কাঁদো না? না। কেমন করে কাঁদবো বলো? অন্য ছেলেরা তাহলে বেজায় খেপাবে যে। আমরা পুরুষ, এটাই তো আমাদের কর্তব্য। সেরিয়জা এবার চোখের জল মুছে ফেললো। ওদের মতো সেও বীর পুরুষ, একথা প্রমাণ করবার জন্য হা হা করে হাসতে চেষ্টা করলো। মাসি ব্যান্ডেজ নিয়ে এলে সে হাসি দিয়ে বলল, দাও, বেঁধে দাও, ভয় নেই, একটুও ব্যথা লাগছে না কিন্তু। তারপর করস্তেলিয়ভকে যুদ্ধের গল্প বলতে লাগলো। যুদ্ধের কত কাহিনী শুনে করস্তেলিয়ভের পাশে এক টেবিলে বসে বিচিত্র এক গর্বে তার বুকখানি ভরে উঠল। আবার যদি শুরু হয় তাহলে যুদ্ধ কে যাবে? কেন, আমি আর করস্তেলিয়ভ তো যাবই, এটাই তো আমাদের কর্তব্য। কিন্তু মা, মাসি, লুকিয়ানিস এখানে থাকবে, আমাদের বিজয়ের জন্য অপেক্ষা করবে, সেটা ওদেরই কর্তব্য। জাঙ্কার মা বাবা নেই, ও ওর মাসির সাথে থাকে। মাসির এক মেয়ে, সে মেয়েটি দিনের বেলায় কোথায় কি কাজে যায় আর সন্ধ্যাবেলা ফিরে এসে কেবল নিজের পোশাক ইস্ত্রি করে। সারাটা সন্ধ্যাবেলা কেবল ইস্ত্রি করবে, তারপর পরিপাটি হয়ে সেজে গুজে ক্লাবে নাচতে চলে যাবে। পরদিন সন্ধ্যাবেলায় আবার সেই ইস্ত্রি নিয়ে মাতবে। জাঙ্কার মাসিও কোথায় কাজ করে, সে কলতলায় দাঁড়িয়ে প্রতিবেশিনীদের শুনিয়ে অভিযোগের সুরে কেবলই বলবে, ধোয়া মোছা আর চিঠিপত্র পাঠানো দুটি কাজ করে কিন্তু বেতন পায় একজনের। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সকলকে শোনাবে নিজের নালিশে সে যা লিখে দিয়েছে, তাতে ম্যানেজার কী রকম জব্দ হয়েছে। মাসি সর্বজয় জেঙ্কার উপর রেগে আছে, ও নাকি কেবল এক গাদা খেতেই জানে, বাড়ির কোনো কাজের বেলা একেবারে অকর্মা। জ্যাঙ্কার সত্যি কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না। সকালে ঘুম থেকে উঠেই যা খাবার থাকে তা খেয়ে রাস্তায় অন্য ছেলেদের সঙ্গে খেলতে যায়, তারপর সারাটা দিন রাস্তায় ছেলেদের সঙ্গে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্পগুজব করে কেমন দিব্যি কাটিয়ে দেয়। সেরিয়জার বাড়িতে পাশাপাশি ওকে একের পর এক খাবার দিয়ে দেয়। ওর মাসি কাছ থেকে ফেরবার একটু আগে জাঙ্কা বাড়ি ফিরে ওর পড়া নিয়ে বসবে। ক্লাসে ও অনেক পিছনে পড়ে আছে বলে ছুটির পরে অনেক জমে গেছে। প্রতি বছর প্রতিটি ক্লাসে ও ফেল করছে। ভাস্কা ওর অনেক নিচু ক্লাসে ভর্তি হয়েছিল, কিন্তু এখন ভাস্কা আর ও একসঙ্গে চতুর্থ শ্রেণীতে পড়ছে, যদিও ভাস্কা এবারও ফেল করেছে। জাঙ্কার চাইতে ভাস্কা দেখতে এখন অনেক বড় সড়ো হয়ে গেছে, শরীরে শক্তি সামর্থ্যও অনেক বেশি ওর। মাস্টার মশাইরা প্রথম জাঙ্কার জন্য চিন্তিত ব্যস্ত হয়ে মাসির কাছে যেতেন বা তাকে ডেকে পাঠাতেন। মাসি তাদেরকে বলতো, আমার যেমন পোড়া বড়াতো, তাই এই লক্ষ্মী ছাড়া ছেলে আমার কাঁধে চেপেছেন, ওকে নিয়ে আপনারা যা খুশি করুন, আমাকে কিছু বলবেন না। আমাকে ওটা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, বিশ্বাস করুন।
মাসি প্রতিবেশীদের কাছে অভিযোগ করে বলবে, মাস্টাররা বলে ওকে নিরিবিলি পড়াবার জন্য একটু বিশেষ ব্যবস্থা করে দিই না কেন, কিন্তু ওর তো সে ব্যবস্থার কোনো দরকার নেই। ওর দরকার হলে আচ্ছা করে চাবুক খাওয়া। কিন্তু কি করব, মরা বোনের ছেলে, তাও কোথাও পাঠিয়ে দিতে পারি না যে। মাস্টার মশাইরা তারপর থেকে মাসির কাছে আসা বন্ধ করে দিলেন। তারা সবাই জ্যাঙ্কাকে বলতে কি প্রশংসাই করেন, কারণ ও নাকি খুব শান্ত আর নিরীহ। অন্য ছেলেরা ক্লাসে কেবল বক বক করে, কিন্তু জাঙ্কা চুপটি মেরে বসে থাকে, শুধু পড়াটা বলতে পারে না, একদম আর প্রায় ক্লাসে অনুপস্থিত থাকে। এই যা দোষ। সুন্দর মিষ্টি স্বভাবের জন্য প্রতিবার ও সবার চেয়ে বেশি নম্বর পায়, গানের জন্য তাই, কিন্তু অন্য সমস্ত বিষয়ে নম্বর একেবারে কম পায়। মাসির সামনে জ্যাঙ্কা পড়বার কিংবা লিখবার ভান করে বলে, মাসি কিছু বলতেও পারে না। বাড়ি ফিরে মাসি ঠিকই দেখবে জ্যাঙ্কা রান্নাঘরের টেবিলে ময়লা বাসন কোসন পাজা করে এক কোণে সরিয়ে রেখে খাতা পেন্সিল নিয়ে এক মনে অঙ্ক কষছে। মাসি প্রথম কথা বলবে, কি পাজি তুমি, আবার জল আনোনি? কেরোসিন তেলটাও তো আনোনি দেখি। একটা কাজও তোমাকে দিয়ে যদি হয়। এখন অকর্মার ধারী ছেলেকে আর কতদিন এমন এমনই বসে আমি খাওয়াবো? জ্যাঙ্কা হয়তো বলল, আমি তো অঙ্ক কষছিলাম। মাসি তেমনই রুক্ষ মেজাজে বকে চলল। জ্যাঙ্কা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বোতল হাতে নিল তেল আনতে যাবে বলে। মাসি তেলে বেগুনের জ্বলে ধমকে উঠল, ইয়ার কি পেয়েছ না? এখন দোকান বন্ধ হয়ে গেছে জানো না নেকা ছেলে? তাহলে আমি কি করব বলো, চেঁচাচ্ছ কেন? জ্যাঙ্কা বলল। বাজখাই গলায় ভীষণ চেঁচিয়ে উঠে মাসি এবার বলল, যাও কাঠ কেটে আনো গিয়ে। এক্ষুনি আবার চোখের সামনে থেকে বেরিয়ে যাও হতচ্ছাড়া ছেলে। কাঠ না নিয়ে বাড়িতে একবার ঢুকেই দেখো না। তারপর এক ঝটকায় বালতি টেনে নিয়ে তেমনই চিৎকার করতে করতে মাসি জল তুলতে চলে গেল, আর জ্যাঙ্কা ধীরে সুস্থে কাটতে গুদামের দিকে চলল। মাসি যে ওকে অলস অকর্মা বলে, এটা কিন্তু একেবারেই সত্যি নয়। পাশামাসি বা ছেলেরা কেউ ওকে কোনো কাজ করতে বললে ও হাসি মুখে তখনই তা করে দেয়, আর একটু প্রশংসা করলে ভালোবেসে দুটো মিষ্টি কথা বললে তো আর কথায় থাকে না, প্রাণপণ করে কাজটা করে দেওয়ার চেষ্টা করবেই ও। একবার ও আর ভাস্কা এক গাদা কাঠ কেটে ঠিকঠাক করে গুদামে তুলে দিয়েছিল। সবাই যে ওকে বোকা বলে তাও নয়, কিন্তু সেরিওচার মেকানোসারটা নিয়ে জ্যাঙ্কা আর সুরিক একবার এমন সুন্দর নিখুঁত একটি রেলওয়ে সিগন্যাল তৈরি করেছিল যে অনেক দূর দূর থেকে, এমনকি কালিনীল স্ট্রিট থেকেও ছেলেরা সেটা দেখতে পেয়েছিল। সিগন্যালটা একটা লাল আর সবুজ আলো জুড়ে দেওয়া হয়েছিল। ওটা তৈরি করতে সুরিক অবশ্য অনেক সাহায্য করেছে। সুরিক কলকবজায় কাজ করার বেশ ভালোই বোঝে আর জানে, কারণ ওর বাবা তিমুখিন লরি চালায় কিনা। কিন্তু সেরিওজের নববর্ষে গাছ সাজাবার জন্য খেলনা থেকে ওই লাল আর সবুজ আলো সিগন্যালটাই জুড়ে দেওয়ার কথা জ্যাঙ্কারই মনে করিয়ে দিয়েছিল। সেরিওজার প্লাস্টাক্সিন দিয়ে ও কতবার ছোট ছোট জীবজন্তু এবং মানুষ তৈরি করেছে, দেখতে সত্যিকারের মতো। সেরিওজার মা তা দেখে তাকে ওরকম এক বাক্স প্লাস্টাসিন কিনে দিয়েছে, কিন্তু জাটকার মাসে দেখে রেগে আগুন। বাক্স ভরা প্লাস্টিসিন সে ছুঁড়ে ফেলে দেয়। ভাস্কার কাছ থেকে জ্যাঙ্কা কিন্তু সিগারেট খাওয়ার বদ অভ্যাসটি আয়ত্ত করেছে। ওর তো আর পয়সা নেই, তাই ভাস্কার কাছ থেকেই খায়। রাস্তার ওপর সিগারেটের টুকরো পড়ে থাকলেই ও তা কুড়িয়ে নিয়ে টানতে শুরু করবে। সেরিওজা ওর কষ্ট বুঝতে পারে, তাই রাস্তা থেকে সেরিওজা সিগারেটের টুকরোগুলো তুলে এনে প্রায় ওকে দেয়। ভাস্কার মতো জ্যাঙ্কা অবশ্য ছোটদের সঙ্গে কখনো মাতব্বরি করতে যায় না। সে যখন তখন ছোট ছেলেদের সঙ্গে ওরা যেমন চায় খেলা করতে ভালোবাসে, শূন্য খেলা বা লটো খেলা যা হোক। সবার চেয়ে ও বড় হলে সে সৈন্য খেলায় সেনাপতি হতে চায়, আর লটো খেলায় জিতলে খুব খুশি, কিন্তু হারলেই মুখ গোমরা হয়ে যায়। জ্যাঙ্কার মুখখানি বেশ মিষ্টি, কিন্তু ঠোঁট বেশ বড়, কান দুটো লম্বা লম্বা, আর চুল দুটো ঘাড় বেয়ে কাঁধ পর্যন্ত নেমেছে, কারণ চুল তো কাটতে হয় খুব কদাচিৎ। একদিন সেরিওজার সঙ্গে ভাস্কা আর জ্যাক্কা বনের মধ্য দিয়ে আগুন জ্বালিয়ে আলু পুড়তে লেগে গেল। আলু, নুন আর কচি পেঁয়াজ ওরা সঙ্গে এনেছে। ধিকিয়ে ধিকিয়ে ধোয়ার সঙ্গে আগুন জ্বলছে। ভাস্কা জ্যাঙ্কাকে বলল, ভবিষ্যৎ জীবনে তুমি কী হবে বলো শুনি? জ্যাঙ্কা হাঁটু গুটিয়ে বসে আছে, খাটো পায়জামা উঠে ওর সরু লিকলিকে পা দুটো দেখা যাচ্ছে। উদাস অপলক দৃষ্টিতে আগুনের ধোঁয়ায় কুণ্ডলির দিকে তাকিয়ে আছে নীরবে। ভাস্কা আবার বলল, ভালো লাগুক আর নাই লাগুক, স্কুলটা তো আগে শেষ করতে হবে, কি বলো? শিক্ষা না থাকলে জীবনটাই যে ব্যর্থ। ভাস্কা বেশ ভারী কিরি চালে কথাটা বলল, যেমন
পড়ালেখা একেবারে সে প্রথম। জ্যাঙ্কার থেকে যেন গোটা পাঁচেক ক্লাস উপরে পড়ছে। জ্যাঙ্কা মাথা নেড়ে বলল, তা সত্যি, পড়াশুনো না করলে কোনো কাজেই আমরা লাগবো না। একটা লাঠি তুলে ও এবার আগুনটা খুঁচিয়ে দিল। ভিজে ডালপালাগুলো ছ্যাঁক ছ্যাঁক করে উঠলেও পাতার রস পড়ে আগুনটার খানিক ঝিমিয়ে গেল। রকমারি গাছের মাঝখানটিতে একটু ফাঁকা জায়গায় ওরা বসে আছে। এই জায়গাটা ওদের কাছে খেলার আদর্শ জায়গা। বসন্তকালে এখানে কত বুনো ফুল ফোটে, গরমকালে আবার বেজায় মশার আর দৌরাত্ম্য হয়। এখন ধোয়ার জন্য মশা তেমন অসুবিধা করতে পারছে না, তবে মশাদের মধ্যে যারা বেশ সাহসী আর চালাক তারাই মাঝে মাঝে ওদের হাতে হুল ফুটিয়ে দিচ্ছে সুযোগ মতো, আর ওরা দুহাতে মুখ হাত পা চাপড়াচ্ছে। পাস্কা আবার বলল, তোমার মাসিটা বড় বাড়াবাড়ি করছে, একটু সময় যে দেওয়া যায় না। ওরে বাব্বা, জ্যাঙ্কা বলে উঠল, একবার দিয়েই দেখো না, তাকে একদমই গ্রাহ্য করবে না, বুঝলে? গ্রাহ্য আমি তেমন করি না, কিন্তু জানো তো মাসি সারাক্ষণই পেছনে লেগে আছেন, তাই আমার আর ভালো লাগে না। লিওটকা কি বলে, ওর ব্যবহার কেমন? তা ও তেমন দুর্ব্যবহার করে না, তাছাড়া ওর তো বিয়ে হয়ে যাচ্ছে, কাকে বিয়ে করবে ও? কে জানে, যে কেউ হোক একজনকে তো করবে। ওর নাকি অফিসার বিয়ে করবার সাথ। তা এখানে আর অফিসার কোথায় আছে বলো? তাই তো, অফিসার বরের খোঁজে অন্য কোথাও যাবে। লকলকে জিভ বের করে এতক্ষণ আগুনটা আরও একাটি জ্বালানি এবং একরাশ পাতা গিলে ফেললো যেন। এবার তেমন ধোঁয়া উঠছে না, পটপট করে কি যেন ফুটলো। ধোঁয়া চলে গিয়েছে। ভাস্কা সেরিওজকে বলল, কিছু শুকনো ডালপাতা কুড়িয়ে আনো তো। সেরিওজে দৌড়ে চলে গেল। একটু পরে ফিরে এসে ভাস্কা এক মনে গম্ভীর চালে জ্যাঙ্কার কথা শুনছে। জ্যাঙ্কা তখন বলছে, আমি ওখানে রাজার হালে থাকবো, সন্ধেবেলায় হোটেলে ফিরবো, আমার জন্য বিছানা তৈরি থাকবে, বিছানার পাশে একটা আলমারি, আমি খুশি মতো শুয়ে থাকবো, রেডিও শুনবো, কেচার্স খেলবো, বকাবকি করবার কেউ থাকবে না, খেলাধুলা করবো, কি মজা। তারপর রাত্রিবেলা 8টার সময় খেতে হবে। শুনতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু তোমাকে নেবে তো? আমি বরখাস্ত পাঠাবো, কেন নেবে না, নিশ্চয়ই নেবে। তোমার বয়স এখন কত হলো বলো তো? গত সপ্তাহে 14 পূরণ হয়েছে। তোমার মাসির কোনো আপত্তি নেই তো? না, মাসির কিছুতেই আপত্তি নেই, কিন্তু শুধু ভয় হয় যে আমি ভবিষ্যতে হয়তো তাকে কোনো সাহায্যই করব না। মরুক গে তোমার মাসি, তার কথা কে আর ভাবছে। ভাস্কা আর জোরালো ভাষায় আরও কী গালাগালি দিল। জ্যাঙ্কা বলল, ভাবছি আমি যেমন করে পারি সবই ওখানে। তোমার এখন কাজ হচ্ছে কি করবে না করবে সে সম্বন্ধে মন স্থির করে ফেলা, এখন যা করবার করে ফেলা। ভাস্কা বলল, তুমি বলছো, তুমি ভাবছো, কিন্তু কিছুদিন যেতে না যেতেই পড়াশোনার মরশুম শুরু হবে, আবার যে কে সেই হয়ে দাঁড়াবে। জ্যাঙ্কা বলল, হ্যাঁ, তা মন স্থির করে যা করবার করে ফেলবো। তুমি জানো ভাস্কা, প্রায় এ কথা আমি ভাবি। শীঘ্রই যে সেপ্টেম্বর আছে সে কথা মনে হলেই আতঙ্ক হয় এবং সমস্ত উৎসাহ দমে যায় একদম। ভাস্কা বলল, কিছুই আশ্চর্য নয় তাতে। আলুগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ওরা জ্যাঙ্কার পরিকল্পনা সম্বন্ধে কল্পনা চলত। তারপর আঙ্গুল পুড়িয়ে কচি পেঁয়াজের সরস কোড়াগুলো কর্মর করে চিবিয়ে আলু সেদ্ধগুলো পরম তৃপ্তি ভরে খেয়ে ওরা ওখানেই ঘুমিয়ে পড়ল। দুপুর গড়িয়ে বেলা শেষে সূর্যিমামা ঢলে পড়ল এক পাশে। বনের ভিতরে ফাঁকা ওই সুন্দর জায়গাটুকু ক্রমে আঁধার হয়ে এলো। গাছের গোড়াগুলো পর্যন্ত সূর্যের আলোয় লালচে হয়ে গেল। ছাই চাপা আগুনের উপর বনের ছায়া এসে পড়ল। ওরা খুববার সময় সেরিওজা মশা তাড়াবার জন্য ওদের গায়ে হাওয়া করতে বলেছিল, তাই সে বাধ্য ছেলের মতো একটা পাতাওয়ালা ডাল হাতে নিয়ে ওদের গায়ের ওপর দোলাচ্ছে। ডালটা দোলাতে দোলাতে ভাবছে, জ্যাঙ্কা কোনো দিন কাজ করলে ওর মাসিকে কি সত্যিই টাকা দেবে? কেন দেবে? ওর মাসি তো কেবল ওকে বকে আর ধমকায়। তবে একটু পরেই এসব ভাবতে ভাবতে সেরিওজা নিজেও ওদের দুজনের মাঝখানটিতে অকাতরে ঘুমিয়ে পড়ল। তারপর সে স্বপ্ন দেখতে শুরু করলো। একজন অফিসারের সঙ্গে জ্যাঙ্কার মাস্তুতো বোন লিওস্কা হৈ হৈ করে বেড়াচ্ছে। সাধারণত জ্যাঙ্কা শুধু ভাবনাকে কাজে পরিণত করতে চেষ্টা করে না কখনো, কিন্তু 1 সেপ্টেম্বর এগিয়ে আসছে। স্কুল খোলার তোড়জোড় শুরু হয়েছে। ছেলেমেয়েরা স্কুলে গিয়ে নতুন বইপত্র নিয়ে এলো। লিডা নতুন ইউনিফর্ম পরে গর্বিতভাবে সকলকে দেখাতে লাগলো নতুন বছর শুরু হয়ে এলো বলে। এমনই সময় জ্যাঙ্কা মনস্থির করে ফেললো, কোন ট্রেড স্কুলে অথবা কলকারখানার স্কুলে যেখানেই হোক ওকে যেতেই হবে। ওখানে ওকে এ ব্যাপারে সাহায্য করলো। ওকে নেবার জন্য তদির করে স্কুল
থেকে বিশেষ পরিচয়পত্র দেওয়া হলো করস্থলীয়, আর মা ওকে পথ খরচের জন্য পয়সা দিয়ে দিল। এমনকি ওর মাসিও ওকে পথে খাবার জন্য পিঠে তৈরি করে দিল। যাবার দিন সকালবেলার মাসি একটু চিৎকার না করে শান্তস্বরে ওকে বিদায় সম্ভাষণ জানালো এবং তাদের উপকারের কথা ভুলে না যেতে অনুরোধ করলো বারবার। জাঙ্কা বলল, হ্যাঁ মনে রাখবো, তুমি যা করেছো আমার জন্য তা অনেক ধন্যবাদ মাসি। মাসি কাজে চলে গেলে জাঙ্কা যাবার জন্য তৈরি হতে লাগলো। মাসি ওকে একটা সবুজ রঙের কাঠের নড়বড়ে বাক্স দিয়েছে। দেবে কি দেবে না ভাবতে ভাবতে অনেক সময় গেছে। তারপর অবশ্য বাক্সটা দিয়ে বলেছে, আমার একখানি হাত যেন কেটে তোমায় দিয়ে দিলাম, বুঝলে তো। সেই বাক্সটায় জাঙ্কা ওর একটা শার্ট, ছেঁড়াখোড়া এক জোড়া মোজা, একটা তোয়ালে আর পিঠেগুলো ভরে নিল। অন্য ছেলেরা ওর বাঁধা ছাতা দেখতে লাগলো। সেরিওজা এক দৌড়ে বাড়িতে গেল আর কিছুক্ষণের মধ্যেই সে রেলওয়ে সিগন্যালটা হাতে নিয়ে ফিরে এলো। এতদিন এটাকে টেবিলের ওপর অতিথি অভ্যাগতদের দেখাবার জন্যই সাজিয়ে রাখা হয়েছিল। আজ জ্যাঙ্কার হাতে দিয়ে বসে বলল, এটা নিয়ে যাও, তোমাকে দিলাম। জ্যাঙ্কা বলল, এটা দিয়ে আমি কি করব, কেমন করে নিয়ে যাব, এমনিতেই তো 15 কিলোগ্রাম মাল হয়েছে। সেরিওজা আবার এক দৌড়ে একটা বাক্স হাতে নিয়ে ফিরে এলো, বলল, তাহলে এই বাক্সটা নাও, এর মধ্যে ওটাকে ভরে নিতে পারবে, বেশ হালকা এটা। জ্যাঙ্কা বাক্সটা নিয়ে খুলে দেখে খেলনা বানাবার জন্য প্লাস্টাসিনের কতগুলো টুকরো রয়েছে তার মধ্যে। জ্যাঙ্কার মুখখানি এবার খুশিতে ঝলমল করে উঠল। বাক্স গুছিয়ে নিল সেগুলো। তেমোখিন জাঙ্কাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে বলেছিল। শহরে এখনও রেল লাইন বসেনি, স্টেশনটা আবার 30 কিলোমিটার দূরে। কিন্তু ঠিক আগের দিন তিমোখিনের লরিটা কি জানি কেন বিগড়ে বসলো। শরিক এসে বলল, লরিটাকে কারখানায় সারাতে দেওয়া হয়েছে আর ওর বাবা এখন অঘরে ঘুমাচ্ছেন। ভাস্কা বলল, ভেবো না, কেউ না কেউ তোমাকে ঠিক তার গাড়িতে তুলে নেবেই। সেরিয়াজও বলল, কেন, বাসেও তো যেতে পারো। শরিক বলে উঠল, কি বোকা ছেলে, বাসে যেতে পয়সা লাগে না। জাঙ্কা বলল, আচ্ছা চলো, বড় রাস্তায় যাওয়া যাক তো। গাড়ি যেতে দেখলেই হাত বাড়িয়ে গাড়িটা থামলে আমরা নিশ্চয়ই আমাদেরকে তুলে নিবে। জাঙ্কা ওকে একটা প্যাকেট সিগারেট দিল। ভাস্কার কাছে দেশলাই না থাকায় জাঙ্কা ওর মাসির দেশলাই নিয়ে নিল। তারপর ওরা সবাই বের হলো। জাঙ্কা বাড়ির দরজায় তালা লাগিয়ে চাবিটা সিঁড়ির তলায় রেখে দিল। তারপর সবাই মিলে রওনা হলো। বাক্সটা কি ভারী, একতাল শীষে যেন। জ্যাঙ্কা এই হাত ও হাত বদলে বাক্সটা নিয়ে চলো। ভাস্কা জ্যাঙ্কা কোটটা নিয়েছে। লিডা ছোট ভিক্টরকে কোলে করে চলেছে, পেটের সঙ্গে জাপটে ধরে মাঝে মাঝে বাচ্চাটাকে ধমকাচ্ছে। এই চুপ করো না দুষ্টু ছেলে। হু হু করে বাতাস বইতে আরম্ভ করেছে। শহর ছাড়িয়ে যে বড় রাস্তাটা স্টেশনের দিকে চলেছে, ওরা তার উপর দিয়ে চলল। বাতাসের সঙ্গে সঙ্গে ধুলো তাদের চোখের ভেতরে ঢুকতে লাগলো। রাস্তার দুপাশে ধুলোয় ঢাকা সেই রঙের ঘাস আর বিবর্ণ ফুলগুলো মাটিতে লুটিয়ে কাঁপছে কেবল। ওপরে নীল আকাশের বুকে সাদা সাদা হালকা মেঘের দল আপন মনে ভেসে বেড়াচ্ছে এদিক ওদিক। একটু নিচে কালো এক টুকরো মেঘ কোথা থেকে তেড়ে ফুঁসে আসছে যেন, সেইটা থেকে যেন বাতাস বইছে আর মাঝে মাঝে ধুলোর মধ্য দিয়ে দাঁড়ালো। তাজা এক ফোঁটা আমেজ আসছে আর বুকে বেশ আরাম হচ্ছে। আর এভাবেই শেষ হলো ম্যাক্সিম গোর্কির লেখা ফাদার অ্যান্ড সন, অথবা পিতা ও পুত্র, যা এর দ্বিতীয় পর্ব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।